নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প নিশীথ রাতের হাসি, লেখক স্বপন বুড়ো। বিন্দু যেন বিদ্যুৎ বেগে এতটা পথ চলে এসেছে। এখন ট্রেনের কামরায় বসে ভাবতে ওরই অবাক লাগছে। শনিবার কলেজে মাত্র 2 ঘন্টার ক্লাস ছিল। ছুটতে ছুটতে ফিরে এসেছে মেসে। আগে থেকে ম্যাটিনি শোর টিকিট কেনা ছিল। ওথেলো দেখবার একটি সুপরিকল্পিত আয়োজন ছিল বন্ধুর সঙ্গে। সন্ধেবেলায় ছিল কলেজের প্রীতি সম্মেলন, কিন্তু কোনো কিছুতে যোগ দেওয়া ওর কপালে নেই। ওই যে কাব্যের ভাষায় যাকে বলে বিনা মেঘে বজ্রপাত, সেই জাতীয় একটি বেমক্কা রকম কাণ্ড ঘটে বিন্দুর সব কিছু প্ল্যান ওলটপালট করে দিল। আর সত্যি কথাই তো, দেশ থেকে ওই রকম একটি টেলিগ্রাম এলে হাত পা আপনা থেকেই পেটের মধ্যে সেরিয়ে যায়। ওর বাবার নাকি শক্ত অসুখ, এক্ষুনি বাড়ি রওনা হতে হবে। টেলিগ্রামটা করেছেন ওর পাড়া সম্পর্কে বিনোদ কাকা। সত্যি একটা বাড়াবাড়ি কাণ্ড না হলে বিনোদ কাকা কখনো এভাবে টেলিগ্রাম করে বসতেন না। এই তো সেবার ওর মার সাংঘাতিক বসন্ত হয়েছিল, তবু তিনি বিন্দুকে খবর দিতে দেননি। পাড়ার ছেলেরা পালা করে দেখাশোনা করেছে। বিনোদ কাকা নিজে সবসময় খবরাখবর নিয়েছেন। ডাক্তার কাকা ওষুধ আনার ব্যবস্থা করেছেন, প্রয়োজন মতো রাতও জেগেছেন। তবু ওর পড়ার ক্ষতি হবে বলে কাউকে খবর দিতে দেননি। কলেজের ছুটি হলে বাড়ি গিয়ে মাকে দেখে আঁতকে উঠেছিল। সমস্তটা মুখে একেবারে বিশ্রী রকমের বসন্তের দাগ হয়েছে। তার মায়ের অমন সুন্দর দুধে আলতার মতো রং, তা যেন জ্বলে কালো হয়ে গিয়েছে। এই বয়সেও বিন্দু মায়ের বুকে মুখ লুকিয়ে কান্না চেপে রাখতে পারেনি। মা ওর চুলে আঙুল চালিয়ে ঠান্ডা করে বলেছিলেন, দূর পাগলা, বুড়ো ছেলে বুঝি এমন কাঁদে? আমি যদি তোর মেয়ে হতাম তো ভাবনার কারণ ছিল। এই বিচ্ছিরি মেয়েকে কিছুতেই বিয়ে দিতে পারতিস নে, সারা জীবন গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হতো। সেদিন মায়ের মুখে হাসিও কিন্তু কান্নার মতোই শুনিয়েছিল। গাড়ির দোলানির যেন বিরাম নেই, ওর ভাবনার তেমনি অন্ত নেই। মাত্র 2খানি ধুতি নিয়ে সে কিভাবে ছুটে এসেছে, তারপর ঠেলা ঠেলি মারামারি করে টিকিট কিনে ট্রেনের কামরার মধ্যে ঢুকেছে, সে কথা ভাবতে সত্যিই অবাক লাগে। তাতে বাড়িতে অসুখ বিসুখের কোনো উল্লেখই নেই, বরঞ্চ বুধি গাই, বাঘা কুকুর, মেনি বেড়াল আর কথা সর্বস্ব কাকাতুয়ার কুশল সংবাদই ছিল। হঠাৎ এই 2 দিনের মধ্যে বাবার এমন কি শক্ত অসুখ হলো, যার জন্য বিনোদ কাকা টেলিগ্রাম করতে বাধ্য হলেন? বিন্দুর মনে শুধু একটি প্রশ্ন উঁকিঝুঁকি মারতে লাগলো, বাড়িতে পৌঁছে সে তার বাবাকে দেখবে তো? রেলগাড়ির ধোঁয়ায় ওর ভাবনা চিন্তার সুতোগুলি কেবলই যেন জট পাকিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে পড়ল, ছোট বোন সিন্ধুর চিঠিতে আবদার ছিল এবার বাড়ি যাবার সময় চুলে লাল সিল্কের ফিতে নিয়ে যেতে হবে। এত ছুটোছুটিতে কি ছাই মনে থাকে? ভালো কথা, একটা স্টেশনে গাড়ি থামলে কোনো ফিরিওয়ালার কাছে নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু ফিরিওয়ালার জন্য অপেক্ষা করতে হলো না। একজন ক্যানভাসার এসে ঢুকল। তার বাক্সে না আছে এমন জিনিস নেই। 2টি জিনিস বিন্দু বেছে নিল, সিন্ধুর জন্য লাল সিল্কের ফিতে আর বৌদির জন্য একটা তরল আলতা। ওর এক বৌদি এখন ওদের বাড়িতেই আছেন, তার জন্যে কিছু হাতে করে না নিলে সত্যি খারাপ দেখাবে। ক্রমে রাত গভীর হয়, গাড়ির যাত্রীও একে একে কমতে থাকে। যাদের বাড়ি কলকাতার কাছে তারা সত্যিই ভাগ্যবান, এতক্ষণ অনেকে গিয়ে বাড়ি পৌঁছে গেছে। মায়ের হাতে রান্না করা গরম মাছের ঝোল ভাত নিয়ে খাচ্ছে সঙ্গে সঙ্গে।
বিন্দুর খিদে পেয়েছে, কিন্তু কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। পেছন দিকে হেলান দিয়ে চোখ বুজেছে বিন্দু। গাড়ির ঝাঁকুনিতে মাথাটা ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে। কামরার ভেতর লোকের কথার কচকচানি বন্ধ হয়ে গেছে। দু তিনজন লোক যা দূরে দূরে বসে আছে তাদেরও চোখ ঢুলে এসেছে। হঠাৎ কানের কাছে কে ফিসফিস করে বললে, আমাদের দেখতে আসছিস খোকা? আমরাও যে তোর জন্য পথ চেয়ে বসে আছি। চমকে উঠল বিন্দু। ঠিক ওর মায়ের গলা। মা ওকে খোকা বলে ডাকেন। না, ও কিছু নয়। হয়তো নিজের অজান্তে মা বাবার কথা বেশি করে ভাবছে, তাই ওই রকম কিছু শুনে থাকবে। আরেকটা স্টেশনে গাড়ি থামতে খাবারওয়ালা এলো খাবার বেচতে, কিন্তু কিছু মুখে দিতে মন চায় না। যদিও অনেক রাত্রিরে গাড়ি পৌঁছবে ওদের স্টেশনে, তবু কি জানি কেন বিন্দু পেটের খিদেকে মোটেই আমল দিল না। দুপাশে রাশি রাশি অন্ধকার। কোথাও জোনাকির ঝাঁক, নাম না জানা পাখির একটা আওয়াজ, ট্রেনের বাঁশি, ধোয়ার একটা উৎকট গন্ধ। এরই ভেতর দিয়ে কখনো ঘুমিয়ে কখনো তন্দ্রাচ্ছন্নভাবে বিন্দু বাকি সময়টা কাটিয়ে দিল। গাড়ি যখন ওদের স্টেশনে গিয়ে পৌঁছল তখন ঠিক রাত 2টো। এরপর আছে ক্ষেতের আল ধরে মাইলখানেক হাঁটা পথ। দ্বাদশীর চাঁদ মাথার উপর। পুরো জ্যোৎস্না নয়, অথচ বেশ আবছা ভাব। সেই চাঁদও আবার মাঝে মাঝে হালকা মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। মনে হচ্ছে ওই আধখানা চাঁদ কখনো ঘোমটা পড়ছে, আবার কখনো ওড়না সরিয়ে নিচ্ছে। কুয়াশা নয়, অথচ কেমন যেন একটা ঘোলাটে ভাব সারা মাঠখানা জুড়ে। তাড়াতাড়ি যেতে পারবে মনে করে বিন্দু মাঠের মাঝামাঝি ধরে একটি পায়ে চলা পথ দিয়ে এগিয়ে চলল। কিছু দূর চলবার পর ওর মনে হলো কি যেন পেছন পেছন আসছে। তার পায়ের অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে কিনা জোর করে বলা যায় না, কিন্তু বেশ অনুভব করা যায় যে একটি লোক তাকে অনুসরণ করে এগিয়ে আসছে। দৃষ্টি তার ঠিক ওর পিঠের ওপর। ও যদি হঠাৎ থেমে যায় তবে পেছনকার লোকটিও দাঁড়িয়ে পড়ে, কিন্তু তাকালে পরে চোখে পড়ে না। বিন্দু বেশ বুঝতে পারল যে এত রাত্রিরে একা একা পথ চলছে বলেই ওর মনে ভয় বাসা বেঁধেছে। ভয়কে তাড়াবার ওষুধও বিন্দুর জানা আছে। সে বিকট গলা ছেড়ে গান ধরলে। সুকণ্ঠ বলে বিন্দুর খানিকটা সুনাম ছিল, কিন্তু আজ একই কাণ্ড ঘটছে। গলাটা মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে কেন? মনে হচ্ছে বেশ খানিকটা শ্লেষ্মা জমেছে কণ্ঠনালীর ভেতরে। কিছুতেই সেটাকে দূর করা যাচ্ছে না। গলা খুলে গান গাইতে পারলে আর ভয়টা কোথায়? কিন্তু কিছুতেই সে গলাটা আগেকার মতো হালকা করতে পারছে না। যাই হোক, থামা আর চলা, গান গাওয়া আর কান পেতে কিছু শোনা, এইভাবে মাঠটাকে পেরোনো গেল। ওই তো সামনে গাঙ্গুলিদের নাট মন্দির আর ধানের গোলা। ওরই পাশ দিয়ে গ্রামে ঢুকতে হবে। সেখান থেকে ওদের বাড়ি আর বেশি দূরের পথ নয়। একেবারে চেনা অঞ্চলে এসে পড়েছে, তাই গলার গুনগুনানি বন্ধ করে দিল বিন্দু। ওই তো ওদের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির ঠিক সামনেই সদর রাস্তার ওপর সেই প্রকাণ্ড তেঁতুল গাছটি। কিন্তু কি গুমোট পড়েছে আজ! গাছের পাতাটি অবধি নড়ছে না। তাহলে এইবার পথের শেষ। আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে এগিয়ে যায় সে। কিন্তু এ কি কাণ্ড! তেঁতুল গাছটার ঠিক নিচে যেখানে ছায়াটি বেশ ঘন হয়ে জমাট বেঁধেছে, সেইখানে দাঁড়িয়ে আছেন ওর বাবা, হাতে সেই বাঁধানো লাঠি। ওরই ওপর দেহের ভর রেখে ওর বাবা এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রয়েছেন।
ভারী অবাক হয়ে গেল বিন্দু। ছুটে গেল ওর কাছে, বললে, আপনি এত রাত্রিরে এখানে দাঁড়িয়ে কেন? আপনার অসুখের টেলিগ্রাম পেয়েই তো আমি ছুটতে ছুটতে আসছি। ক্ষীণ কণ্ঠে বিন্দুর বাবা বললেন, তা জানি বাবা, বিনোদের যেমন কাণ্ড। সামান্য কি একটু অসুখ করেছে, আর অমনি তোর বিনোদ কাকা এক টেলিগ্রাম করে বসল। আমরা সবাই ভেবে বাঁচি না। আজই যে তুই ছুটতে ছুটতে আসছিস সে তো জানা কথাই। সেই সন্ধে থেকে তোর মার মুখে আর অন্য কথা নেই। খোকা নিশ্চয়ই আসছে আজ আমাদের দেখতে, তাই তো আগ বাড়িয়ে তোকে নিতে এসেছি। ওর বাবার কথা শুনে ভারী রাগ করল বিন্দু। উত্তর দিলে, আপনারও তো কম বাড়াবাড়ি নয়। আমি আসছি তাই বলে আপনি এত রাত্রিরে অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন? অসুস্থ শরীর, একটা লণ্ঠনও তো হাতে করে আনতে হয়। না না, আবার লণ্ঠন কিসের জন্য? এই তো দিব্যি আবছা চাঁদের আলো, পথ চলতে কোনো অসুবিধেই হয় না। বিন্দু ব্যস্ত হয়ে বলল, না না, এত রাত্রিরে আপনার ঘরের বার হওয়া একেবারেই উচিত হয়নি। চলুন, আপনাকে আমি ধরে নিয়ে যাচ্ছি। বাবা আঁতকে উঠে বললেন, না না, আমায় ধরে নিয়ে যেতে হবে না। বাতের ব্যথায় এমন কষ্ট পাচ্ছি বাবা যে কেউ গায়ে আঙুল ঠেকালেও মনে হয় হাড়গুলো কনকন করে উঠল। চল, তোর মা ভারী ব্যস্ত হয়ে আছে। আমি আমার লাঠি নিয়ে ঠুকঠুক করতে করতে দিব্যি যেতে পারবো। মাকে দেখবার জন্যে বিন্দু ছুটে বাড়ির ভেতরে চলে গেল। যাক, যার অসুখের কথা শুনে ভাবনার অন্ত ছিল না, তার সঙ্গে তো আগেই দেখা হয়ে গেল। মা ওরই অপেক্ষায় শোয়ার দাওয়ায় বসেছিলেন। বললেন, বসবি আয়। রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, কষ্ট আর কি। টেলিগ্রাম পেয়েই তাড়াতাড়ি ছুটে আসতে হলো, তাই তোমার শাড়ি আনতে পারিনি। তাতে আর কি হয়েছে? এখন আর আমার শাড়ির দরকার নেই। আমার গয়নাগুলি একটা ন্যাকড়ার পুটলিতে বেঁধে চালের জালার মধ্যে গুজে রেখে দিয়েছি। কলকাতায় নিয়ে যাস, আমার বৌমা এলে তার হাতে দিস। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিলে, কি আজে বাজে কথা বলছো মা? তোমার গয়না আমি কলকাতায় নিয়ে যাব কেন? কিন্তু আমার যে ভয়ানক খিদে পেয়েছে। ঘরে কিছু নেই? চিড়ে, মুরকি, নারকেল নাড়ু? মা খুশি হয়ে বললেন, খাবি? তাই বল না, তুই যা যা ভালোবাসিস দেব। ও বৌমা, এই দাওয়াতেই বিন্দের একটা ঠাঁই করে দাও। বিন্দু শুধলে, কেন মা, ঘরের ভেতর গিয়ে খাবো না? বৌদি, সিন্ধু, পোড়ামুখী কোথায় গেল? আলো জ্বালতে বলো না ওদের, ভালো করে তোমার মুখ দেখতে পাচ্ছি না। মা উত্তর দিলেন, আজ ঘরে একটুও কেরোসিন নেই বাবা। ওদের যেমন সংসার করা, আগে থেকে কিছুতেই বলে না। তা আজকের মতো এই দাওয়াতেই বসেই খেয়ে নাও। চাঁদের আলো আছে, অসুবিধে হবে না। হঠাৎ তাকিয়ে দেখে বৌদি ওর সামনে দাঁড়িয়ে। নানা রকম তরকারি, ভাত, ডাল সব আসনের কাছে সাজানো। এত সব খাবার বৌদি আনলো কখন? মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে এদিকে খেয়ালই করেনি। কিন্তু বৌদির মুখে এত বড় একটা ঘুমটা কেন? বিন্দু সুটকেস থেকে আলতাটি বের করে বললে, বৌদি, এই তোমার তরল আলতা। বৌদি মৃদু স্বরে উত্তর দিলে, ওই দাওয়ার উপর রাখো ঠাকুরপো, আমি পরে এসে তুলে রাখবো খন। মা বললেন, আর দেরি করিস নে, এইবার খেতে বস। বিন্দুর সত্যি খুব খিদে পেয়েছিল। আর দ্বিরুক্তি না করে আসনের ওপর গিয়ে বসল। তারপর অবাক হয়ে বলল, এ তুমি কি করেছ মা? আমি যা যা ভালোবাসি সব রান্না করে বসে আছো। বাড়িতে এমন অসুখ বিসুখ চলছে,
তোমার নিজের শরীরটাও তো তেমন ভালো দেখছি নে, তার মধ্যেও এত রান্না করলে কখন? মা ধমক দিয়ে উঠলেন। তুই কথা বলবি না খাবি? আমি কিন্তু বেশিক্ষণ আর বসতে পারবো না। কেন, তোমার শরীরটা খারাপ লাগছে বুঝি? তাহলে তুমি আর রাত করো না, শুয়ে পড়ো গে। ওর বাবার খক খক কাশি পেছনে শোনা গেল। তাকিয়ে দেখলে তিনিও দাওয়ার ওপর এসে বসেছেন। বিন্দু বললে, আপনি শুয়ে পড়ুন বাবা, আবার রাত জেগে অসুখ বেড়ে যাবে। না না, তোর সঙ্গে জরুরি কয়েকটা কথা রয়েছে যে। হাঁপাতে হাঁপাতে ওর বাবা উত্তর দিলেন। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিলে, কথা তো আর পালিয়ে যাচ্ছে না বাবা, কাল সকালে ধীরে সুস্থে শোনা যাবে। ওর বাবা কোনো অনুরোধই শুনলেন না, চুপচাপ দাওয়ার ওপর বসে কেবলই মাথা নাড়তে লাগলেন। বিন্দু বুঝল তার খাওয়া শেষ না হলে কেউ নড়ছে না, তাই তাড়াতাড়ি ভাত ভেঙে নিল। তারপর বললে, সত্যি তুমি কি কাণ্ড করেছো বলো তো মা? আমি যা যা খেতে ভালোবাসি সব জুটিয়েছ একসঙ্গে। ঢেঁকি শাক, ছাঁচি কুমড়োর তরকারি, এঁচোড়ের ডালনা, আমাদের পুকুরের মাছ বুঝি, ঘরে পাতা দই, পায়েস, তোমার হাতের তৈরি ছানার সন্দেশ। তুমি কি শেষ খাওয়া খাওয়াচ্ছ নাকি আমাকে? মা বলে উঠলেন। ষাট ষাট, ও কথা বলতে নেই। ওদিকে বাবাও যেন অধৈর্য হয়ে উঠেছেন। আমার কথাগুলি আগে মন দিয়ে শোন। ওপাড়ার শিকদার বাড়ির ত্রৈলোক্য শিকদার দিন 15 আগে 105 টাকা ধার নিয়েছে। কোনো লেখাপড়া নেই। ওর বাবার শ্রাদ্ধে হঠাৎ আটকা পড়ে গিয়েছিল। সিন্দুক থেকে টাকাটা বের করে দিলাম। খেয়াল রাখিস, ভুলে যাস নে যেন। হেসে উঠে বিন্দু জবাব দিলে, ওসব টাকা করেই আপনি খেয়াল রাখুন গে, আমি কোন দিন খেয়াল রেখেছি? না আমাকে কোনো খেয়াল রাখতে বলেছেন। না রে না, অমন করে কথাটা হেসে উড়িয়ে দিস নে, পরে বুঝতে পারবি সব। এমন সময় সিন্ধু সেখানে এসে হাজির হলো, কিন্তু ওকে ঘরের ভেতর থেকে কিংবা দাওয়া ধরে হেঁটে আসতে দেখল না তো বিন্দু। ও যেন একেবারে মাটি ফুঁড়ে বেরোলো। সবই যেন আজ অদ্ভুত লাগছে বিন্দুর। মা বাবার কথা, বৌদির ব্যবহার, সিন্ধুর কাণ্ড, এই কটি দিনে কি সবাই বদলে গেল? বিন্দু বলল, সিন্ধু, আমাদের বাগানে যে গন্ধ লেবু গাছ আছে, একটা লেবু নিয়ে আয় না, ডাল দিয়ে খাই। কথা বলার সঙ্গে সঙ্গে সিন্ধু হাতের মুঠোর ভেতর থেকে 2 টুকরো লেবু বের করে ওর পাতে ফেলে দিল। বিন্দু অবাক হয়ে গেল বোনের কাণ্ড দেখে। সিন্ধু বললে, দাদা, আমার সেই লাল সিল্কের ফিতে তুমি আনোনি বুঝি? বিন্দু জবাব দিলে, এনেছি রে পোড়ামুখী, এনেছি, এই নে। বাঁ হাত দিয়ে পকেট থেকে বের করে সে ওর হাতে দিতে গেল। সিন্ধু কিন্তু প্রবল আগ্রহে দাদার হাত থেকে সেটা ছিনিয়ে নিল না। দাওয়ার উপর রাখো, আমি এই এলুম বলে। বিন্দু তাকিয়ে দেখে সিন্ধু আর সেখানে দাঁড়িয়ে নেই। ওকে কোনো প্রশ্ন করবার ফুরসত না দিয়ে হঠাৎ মা বলে উঠলেন, গায়ের লোক অনেক পরামর্শ দেবে তোকে, কারো কথা শুনিসনি। খুব অল্প খরচে কাজ সারবি, ভবিষ্যৎ ভেবে সবসময় চলতে হবে তোকে। বিন্দু খেতে খেতে মুখ তুলে তাকালো, বলল, কি আবল তাবল বকছ মা? আমি ভবিষ্যৎ ভেবে চলবো তো তোমরা মাথার উপর রয়েছ কেন? বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোড়ন কাটলেন। আর বাবা, কবে আছি কবে নেই, সেই জন্যেই তো গোটা কয়েক কথা বলে যেতে চাই সময় থাকতে থাকতে। ওই যে নন্দীরা রয়েছে আমাদের আমবাগানের পশ্চিমে, ওদের ইচ্ছে আমাদের আমবাগানটাকে হাত করবার। অনেক লোভও দেখাবে তোকে, কিছুতেই রাজি হসনি খোকা। এই বাগান
তোর ঠাকুরদা নিজে হাতে তৈরি করে গেছেন। আমি ছেলেবেলায় ওখানে আম কুড়িয়েছি, তুইও কুড়িয়েছিস, আবার তোর ছেলে মেয়েরাও কুড়োবে। আর মা বললেন, আর দেখ, আমার যে দেখুন হাসি সই আসে, তার মেয়েকেই বিয়ে করবি। আমি এতদিন কাউকে বলিনি, কিন্তু তাকে যে কথা দেওয়া আছে, তুই মায়ের শেষ কথা রাখবি তো খোকা? বাবা বললেন, খুব বেশি সময় তো আর হাতে নেই বাবা, সবচাইতে যে দরকারি কথা সেইটা আগে বলে নি। আমাদের যে তুলসী মঞ্চ, তার তলায় আছে দুটি পেতলের ঘড়া, একেবারে মোহরে ভর্তি। বংশ পরম্পরায় এ আমাদের সম্পত্তি। কাক পক্ষীতে কেউ জানে না, আজ তোকে বলে গেলাম। মা বাবার কাছ থেকে এই জাতীয় বৈষয়িক কথা বিন্দু কখনো শোনেনি, তাই সে ভারী হকচকিয়ে গেল। ঘরের আশেপাশে কি যেন উড়ে গেল। হঠাৎ গোয়াল ঘরের পেছনে একটা বিড়াল ডেকে উঠল, মেয়াও। বিন্দু এতক্ষণ লক্ষ্য করেনি। উঠোনের দিকে নজর পড়তেই দেখে ওখানে এত জঞ্জাল জমি আছে কেন। কতগুলো দড়ি, ময়লা ন্যাকড়া, কলা গাছ, শূন্য ভাঁড়, কি এসব! কতগুলো কড়ি ছড়ানো সিঁড়ির ধারে। হঠাৎ খাওয়া বন্ধ করে গ্লাসে হাত ধুয়ে নিল বিন্দু। বললে, মা, বাবা, ব্যাপার কি খুলে বলো তো? তোমরা কিভাবে কথা বলছো? আমি কিছু বুঝতে পারছি নে। এত ফাঁকে ফাঁকে রয়েছে কেন তোমরা? সিন্ধুটা অমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? এ যেন সবটাই হেয়ালি। এই বলে সে পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালতেই চারিদিক থেকে একটা বিরাট হা হা আর হি হি শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখে সে কোথায় তার মা আর বাবা। বৌদির জন্য আনা আলতাটা গড়িয়ে পড়েছে দাওয়ায়, আর সিন্ধুর সিল্কের ফিতেটা হাওয়ায় উঠছে এদিক ওদিক। সেই বুক ফাটা হাসির শব্দ তখনও আশপাশ থেকে মিলিয়ে যায়নি। বিন্দু ডাকলে, মা, বাবা। আড়াল থেকে মায়ের গলা পাওয়া গেল, ভয় পাস নে বিন্দু, ওসব কিছু নয়। এখানে আরো সব বাইরের দুষ্ট লোক আছে কি না? এমন সময় বিনোদ কাকার হাঁক শোনা গেল। ওরে বিন্দু, আমি আসছি, ভয় নেই, ভয় নেই। লণ্ঠন হাতে ছুটতে ছুটতে বিনোদ কাকা এসে পাশে দাঁড়ালেন। ভয়ে আর উত্তেজনায় তিনি হাঁপাচ্ছেন। বিন্দু শুধল, কি ব্যাপার বলো তো বিনোদ কাকা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, বাবা। ওকে থামিয়ে দিয়ে বিনোদ কাকা অস্ফুট কণ্ঠে বললেন, আমারই ভুল হয়েছে রে বিন্দু, আমারই স্টেশনে যাওয়া উচিত ছিল। এইবার বিন্দু তার কাকার ডান হাতখানা জড়িয়ে ধরে বুক ফাটা চিৎকার করে শুধল, কাকা, কি হয়েছে আমায় খুলে বলো। বিনোদ কাকা ধরা গলায় জবাব দিলেন, কলেরায় একদিনের মধ্যে সবাই চলে গেল রে। আমি কিছুই করতে পারলাম না। কোন মুখে তোকে সেই খবর দেব? মাথার ওপর সেই কালো বাদুরটা আবার ডানা ঝটপট করে উঠল। আস্তা করে কেঁদে কেঁদে ফিরছে কুকুরটা। বিন্দু সেই দাওয়ার দিকে আবার তাকালো, যেখানে তার মা বসেছিলেন, বাবা কথা কইছিলেন। তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ধাক্কা লেগে বিনোদ কাকার হাতের লণ্ঠনটা পড়ে নিভে গেল। আবার সেই অন্ধকার, সঙ্গে সঙ্গে বহু কণ্ঠের সেই খিলখিলে হাসি।
এতক্ষণ আপনারা শুনছিলেন স্বপন বুড়োর লেখা গল্প নিশীথ রাতের হাসি। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।